এই কাহিনীর সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত কিংবা মৃত ব্যক্তির এই গল্পটির সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত সমাজের কিছু অলৌকিক ঘটনার একটি প্রতিচ্ছবি মাত্র এই গল্পগুলি। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ইন্সপেক্টর সুমিত থানায় এসে এক কাপ গরম কফি দিতে বলে নিজের চেয়ারে গিয়ে বসেন। ওনার মাথাটা ভীষণ ঝিমঝিম করছে। পরপর দুটো খুন, অথচ এখনো পর্যন্ত খুনির কোনো রকম কুল কিনারাই তিনি পাননি। খুনি যদি সাইকো টাইপের কেউ হয়, তাহলে ভবিষ্যতে হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তাদের সবার জন্য। স্যার, আপনার কফি। সুমি সাহেব চেয়ারে হেলান দেওয়া অবস্থায় চোখ মেলে দেখলেন একজন কনস্টেবল হাতে গরম বাষ্প ওঠা কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। সুমি সাহেব হাত বাড়িয়ে কফির কাপটা নিজের হাতে নিলেন, তারপর বললেন, একটু দত্তবাবুকে ভেতরে পাঠিয়ে দিন তো। কনস্টেবল অনুগত ওনার আজ্ঞা স্বীকার করে বললেন, হ্যাঁ স্যার। বলে তিনি সুমিতবাবুর কেবিন থেকে প্রস্থান নিলেন। একটু পর ঘরের ভিতরে দত্তবাবু প্রবেশ করলেন। সুমি সাহেবের টেবিলের সামনে দাঁড়িয়ে উনি সুমি সাহেবকে একটা সেলুট দিয়ে বললেন, স্যার, আমাকে ডেকেছিলেন? সুমি সাহেব কফির কাপ থেকে ঠোঁটটা তুলে নিয়ে ওনাকে জবাব দিলেন, হ্যাঁ, আপনাকে যে কাজটা দিয়েছিলাম করেছেন? হ্যাঁ স্যার। লিস্টটা দিন তাহলে। কনস্টেবল দত্তবাবু হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে গিয়ে আবার একটু পর একটা কাগজ হাতে করে নিয়ে ফিরে এলেন। তারপর এগিয়ে সুমিতবাবুর দিকে সেটা বাড়িয়ে ধরে বললেন, এই যে স্যার, নিন। এখানে এই বিল্ডিংয়ে যত সদস্য থাকে, বুড়ো থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবার নাম আছে। সুমি সাহেব কফির কাপে চুমুক দিতে দিতে নামের লিস্টটা মনোযোগ সহকারে দেখতে লাগলেন। এবার সেদিনই দুপুর নাগাদ সুমি সাহেব সায়নের অফিসে গেলেন, সায়নের অফিস কলিগ মিস রাত্রির সাথে দেখা করবার জন্য। তবে তিনি পুলিশের পোশাকে সেখানে গেলেন না, সাধারণ পোশাকে গিয়ে উপস্থিত হলেন সায়নের সামনে। কিন্তু অফিসে পৌঁছানোর পর সায়ন ওনাকে জানালো অফিস চালু হওয়ার পর থেকে রাত্রিও নাকি অফিসে আসেনি। কথাটা শুনেই সুমি সাহেবের কপালে চিন্তার রেশ ফুটে উঠল। অজানা বিপদের আশঙ্কায় কপালে কয়েকটা ভাঁজ দেখা গেল। খানিকটা রুক্ষ স্বরে এবার তিনি সায়নকে বলে উঠলেন, এই খবরটি আপনি আমাকে এতক্ষণে জানাচ্ছেন? অফিসে এসে যখন জানলেন মেয়েটি দুদিন ধরে অফিসে আসেনি, তখনই ফোন করে জানানো উচিত ছিল আপনার। সায়ন যে কি বলবে তা বুঝে উঠতে না পেরে প্রসঙ্গ ঘুরিয়ে কথাটা বলল, স্যার, আমি রাত্রের বাড়ির ঠিকানা ম্যানেজ করেছি। আপনি চাইলে সরাসরি ওর বাড়িতে গিয়ে একটাবার খোঁজ করে দেখতে পারেন। সুমি সাহেব নিজেকে শান্ত করে নিয়ে ধীর গলায় জবাব দিলেন, আচ্ছা, ঠিক আছে, আমি দিন অ্যাড্রেসটা। সায়ন ঠিকানাটা ওনাকে দেওয়ার পর নিজেও যাওয়ার জন্য অনুরোধ করল সুমিতবাবুর কাছে। সুমিতবাবু সায়নের অনুরোধ অবজ্ঞা করলেন। সায়নকে সাথে নিয়ে উনি রওনা দিলেন মিস রাত্রির বাড়ির উদ্দেশ্যে। সায়নের অফিসের কাছাকাছি মিস রাত্রির বাড়িটি, তাই পৌঁছতে বেশিক্ষণ সময় লাগলো না ওনাদের। মিস রাত্রির বাড়ির এক সাইডে সুমি সাহেব পুলিশ জিপটা পার্ক করে রেখে দুজন মিলে গিয়ে দাঁড়ালো সদর দরজার সামনে। সুমি সাহেব দরজার সামনে এসে কলিং বেল বাজালেন।
কিছুক্ষণ পর বয়স ষাটোর্ধ্ব একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দিতেই সায়ন সমীর সাহেবের পাশ থেকে বলে উঠল, নমস্কার ম্যাডাম, আমরা রাত্রির বন্ধু। আসলে 2 দিন ধরে রাত্রি অফিসে যাচ্ছে না, সেই দেখে ওকে একটু দেখতে আসলাম। রাত্রি কি বাড়িতে আছে? ভদ্রমহিলার চোখ মুখের জিজ্ঞাসাসূচক ভাবটা কাটিয়ে ওটের কোণে সামান্য হাসি ফুটিয়ে তিনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, ভিতরেই আছে। কয়েকদিন ধরে রাত্রির একটু শরীর খারাপ, তাই তো গেল না। আচ্ছা আসো, তোমরা ভিতরে আসো। ভদ্রমহিলার কথা শুনে সমীর সাহেব খানিকটা আশ্বস্ত হলেন। ভিতরে যাওয়ার অনুমতি পেয়ে সায়ন আর ইন্সপেক্টর সুমিত দুজনেই এবার বাড়ির ভিতরে প্রবেশ করল। ভদ্রমহিলা দুজনকে ড্রয়িং রুমের সোফাতে বসতে বলে মিস রাত্রির নাম ধরে কয়েকবার হাঁক ডাক দিতে শুরু করলেন। তোর অফিস থেকে দুজন তোর সঙ্গে দেখা করতে এসছে মারে। সুমিত সাহেব সোফাতে বসে একটাবার ড্রয়িং রুমের চারপাশটা ভালোভাবে দেখে নিলেন। বেশ গোছানো আর ছিমছাম আশপাশের সবকিছু। খানিকক্ষণ পর ভিতর ঘর থেকে একজন অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো। বেশ রোগা পাতলা, ছিপছিপে গরম, পরনে সাদা এবং পিঙ্ক কালারের সংমিশ্রণে একটা সালোয়ার জড়ানো। চোখ মুখে এক ধরনের অবসন্নতা খেলা করছে। শরীরের সাজসজ্জার কোনো বালাই নেই। ঠোঁটগুলো শুকিয়ে হাঁড়ি কাঠ হয়ে গেছে। চোখের নিচে বেশ খানিকটা জায়গা জুড়ে ডার্ক সার্কেল পড়েছে। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে কয়েকদিন অসুস্থতার সাথে বেশ রকমের ভালোই ধস্তাধস্তি চালিয়েছে সে। ধীরে ধীরে মিস রাত্রি ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। রাত্রির পিছন পিছন বয়স্ক ভদ্রমহিলাও এলেন অতিথি আপ্যায়নের জন্য। চা, বিস্কুট আর কয়েক পদের মিষ্টি ভর্তি করে একটা ট্রেতে এনে তাদের সামনে দিয়ে ভদ্রমহিলা একগাল হেসে সেগুলো রাখার পর বললেন, তোমরা গল্প করো, আমি একটু আসছি। ভদ্রমহিলার এমন অতিথি পরায়ণতা দেখে সমীর সাহেব আর সায়ন দুজনেই মনে মনে বেশ খুশি হলো। ভদ্রমহিলা বেশ অমায়িক। মিস রাত্রির সাথে সমীর সাহেবের পরিচয় করিয়ে দিল সায়ন। থানার লোক শুনে মিস রাত্রি প্রথমে বেশ খানিকটা ঘাবড়ে গেল, তবে পরক্ষণে আবার নিজেকে সামলে নিয়ে সামনের সোফাতে এসে বসল। সুমিতবাবু ওনাকে দেখে স্পষ্ট বুঝলেন মিস রাত্রির বিষণ্ণ মুখে এখন একরাশ চিন্তা ফুটে উঠেছে। ওনাকে ভয়ে সোফাতে গুটিসুটি হয়ে বসতে দেখে সুমিত সাহেব মৃদু হেসে বললেন, আমাকে দেখে ভয়ের কিছু নেই ম্যাডাম, আমি এসেছি জাস্ট কয়েকটা কথা জানার জন্য। মিস রাত্রি আমতা আমতা করে জবাব দিলেন, আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। সায়ন, কি হয়েছে? অফিসে কোনো অসুবিধা হয়েছে নাকি? সুমিত সাহেবের পাশ দিয়ে সায়ন কিছু একটা বলতে যাচ্ছিল বটে, তবে সুমিত সাহেব তাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, না, আপনার অফিসে কোনো সমস্যা হয়নি, আমি এসেছি অন্য একটা কারণে। আচ্ছা, মিস সুনয়নাকে তো আপনি নিশ্চয়ই চেনেন, তাই না? মিস রাত্রি হঠাৎ হকচকিয়ে উঠে জবাব দিলেন, হ্যাঁ চিনি, কিন্তু কেন? সুনয়না কি কিছু করেছে? আজকে ভোরে একজনের বাড়ি থেকে আমরা মিস সুনয়নার মৃতদেহ উদ্ধার করেছি। সায়ন বলেছিল আপনি আর সুনয়না নাকি খুব ভালো বন্ধু ছিলেন।
তাই ওর সম্পর্কে কিছু তথ্য জানার জন্যই আপনার কাছে এসেছি। মিস রাত্রি যেন কথাটা শুনে একরকম বিস্ময়ে আকাশ থেকে পড়ল। তার শান্ত চোখ জোড়া হঠাৎ করে ভীষণ বিস্ময়ে অস্থির হয়ে উঠল আর বলল, মানে সুনয়নার খুন হয়েছে? কিন্তু কেন, কোথায়, কিভাবে? সেটা জানতে পারলে তো হয়েই যেত। আচ্ছা মিস রাত্রি, আপনার সাথে সুনয়নার বন্ধুত্ব কেমন ছিল? খুব ভালো স্যার। এখন যে অফিসে আমি চাকরি করি ওখান থেকে সুনয়নার সাথে আমার পরিচয়। সুনয়না তো মেয়ে হিসাবে অমায়িক ছিল, কারোর সাথে কখনো কোনো বিবাদে জড়ায়নি। প্রথমে কয়েক মাস তো সুনয়না আমাদের সাথেই এখানেই থাকতো। পরে ওর পার্সোনাল কিছু সমস্যার কারণে ও আলাদাভাবে বাড়ি নিয়েছিল। সমস্যা? আচ্ছা কি সমস্যা জানতে পারি? না মানে সুনয়নার সাথে মাঝে মধ্যে সুনয়নার বয়ফ্রেন্ড দেখা করতে আসতো। যেহেতু আমার সাথে আমার মাও এ বাড়িতে থাকে তাই ওদের একটুখানি অসুবিধা হতো, তাই ও আলাদা বাড়ি নিয়েছিল। ওর বয়ফ্রেন্ডের সাথেও ওর বেশ ভালোই সম্পর্ক ছিল। তাহলে কে খুন করলো সুনয়নাকে? দেখুন, আমরা ধারণা করছি এটা কোনো সাইকো বা বিকৃত মনের কোনো মানুষেরই কাজ। কারণ মিস সুনয়নার আগেও আরও একজনের মহিলার মৃতদেহ সেম একই প্যাটার্নে আমরা সায়নের বাড়ি থেকে উদ্ধার করেছি। দুটো খুনই প্রায় সিমিলার। যাই হোক, আচ্ছা মিস সুনয়নার বয়ফ্রেন্ডের কোনো ঠিকানা বা ছবি আছে আপনার কাছে? না স্যার, মানে তার ঠিকানা তো জানি না, তবে ছবি আছে। একটু দাঁড়ান, দিচ্ছি। তারপর মোবাইলের গ্যালারি থেকে একটা হাসি খুশি কাপল ছবি বের করে মিস রাত্রি ইন্সপেক্টর সুমিত সাহেবের দিকে সেটা বাড়িয়ে ধরে বললেন, এই যে এটা সুনয়না আর ওটা ওর বয়ফ্রেন্ডের ছবি। সুমিত সাহেব ছবিটাতে এক নজর চোখ বুলিয়ে নিয়ে মিস রাত্রির হাতে আবার মোবাইলটা দিয়ে ওনাকে জবাব দিলেন, আচ্ছা আপনার সাথে মিস সুনয়নার লাস্ট কবে দেখা হয়েছিল বা কথা হয়েছিল? 4 দিনের জন্য অফিস ছুটি থাকায় সায়ন যখন ট্যুরের কথা বলে আরো 2 দিন ছুটি বাড়িয়ে নিল, তখন সুনয়না ঠিক করেছিল ওরা বাইরে ঘুরতে যাবে। পরে তো দুজনে আরো 2 দিন বাড়িয়ে প্রায় 1 সপ্তাহ ছুটি নিয়েছিল। ও, তারপর আর দেখা হয়নি? না স্যার, সুনয়নার সাথে আমার অফিস ছুটির শেষ দিনেই ওর সাথে আমার দেখা হয়েছিল। তবে ফোনে কথা হতো। কাল বিকালে ওর সাথে আমার কথা হয়েছে, কারণ আমি অসুস্থ ছিলাম সেই জন্য। সুমিত সাহেব মিস রাত্রির কথাটা শোনা মাত্রই হঠাৎ চমকে উঠলেন। তারপর মিস রাত্রিকে বললেন, মানে যে মানুষটি গত 2 দিন আগে মারা গিয়েছে তার সাথে আপনি গতকাল বিকালে কিভাবে কথা বললেন? তা তো জানি না স্যার, তবে গতকাল বিকালেও ওর সাথে আমার কথা হয়েছে। অফিস তো কাল থেকেই শুরু হয়ে গেছে। আমি অসুস্থ থাকায় আমি যেতে পারিনি, তাই সুনয়নাকে কল করেছিলাম ও ফিরেছে কিনা সেটা জানার জন্য। তবে বেশিক্ষণ কথা হয়নি, অল্প একটু কথা বলার পরে ও বলে পরে কল করবে, কেটে দিয়েছিল। আর এখন শুনছি নাকি সুনয়না আর বেঁচে নেই। মানে এটা কিভাবে সম্ভব? কিন্তু যে মানুষটি গত 2-3 দিন আগে মারা গিয়েছে তার সাথে আপনি গতকাল কিভাবে কথা বললেন? আপনি শিওর মিস সুনয়নার সাথে কথা বলেছিলেন আপনি? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে দেখুন, এই যে সুনয়নার নাম্বারটা দেখুন। 1 সেকেন্ড দাঁড়ান, এই দেখুন আমার ফোনের নাম্বারটা। সুমিত সাহেব মিস রাত্রির হাতে থাকা মোবাইলটা নিজের হাতে নিয়ে
ভালো করে নাম্বারটা লক্ষ্য করলেন। হ্যাঁ, সত্যি নাম্বারটা সুনয়না বলে সেভ করা রয়েছে। সেটা দেখে সমীর সাহেব ভুরু কুঁচকে মিস রাত্রিকে বললেন, আপনি কি ওনার গলাটা শুনেছিলেন? না মানে আপনি সত্যি শিওর ওটা আপনার বন্ধু সুনয়নাই ছিল? স্যার 3 বছর ধরে সুনয়নার সাথে পরিচয় আমার। ওর কণ্ঠ আমি চিনতে পারবো না? বলুন। কিন্তু যে মানুষটার শরীর মরার পর এক প্রকার খারাপ হয়ে গেছিল, সেই মানুষটার সাথে আপনি গতকাল কিভাবে কথা বললেন? স্ট্রেঞ্জ। আচ্ছা, ওনার ওই নম্বরটা দিন তো আমাকে। সমীর সাহেব মিস রাত্রির মোবাইল থেকে সুনয়নার নাম্বারটা নিজের মোবাইলে নোট করে নিলেন। তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা বলার পর সায়নের সাথে বেরিয়ে এলেন। গাড়িতে ওঠার পর সায়ন চিন্তিত গলায় ওনাকে জিজ্ঞেস করল, স্যার বলছিলাম যে ওই রমাদির পোস্টমর্টমের রিপোর্টটা কি পেয়েছেন? গাড়ি স্টার্ট দিতে দিতে সমীর সাহেব সায়নকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, আপনার এখানে আসার আগেই পেয়েছিলাম। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মিসেস রমাকে আপনারা যাওয়ার 2 দিন পর, মানে আজ থেকে 3-4 দিন আগে খুন করা হয়েছিল। মিসেস রমার শরীরে অবচেতন হওয়ার ড্রাগস পাওয়া গিয়েছে। সম্ভবত খুনি প্রথমে সেন্স হারানোর ইঞ্জেকশন পুশ করে মিসেস রমাকে অবচেতন করেছিল, আর তারপর অবচেতন অবস্থাতে বিভিন্নভাবে শারীরিক অত্যাচার করার পর একটা সময় ধারালো ব্লেড দিয়ে এক এক করে হাতের শিরাগুলো কেটে শেষমেশ গলার নলিটা কেটে হত্যা করেছে। খুনি যে কোনো সাধারণ মানুষ নয় সেটা মিসেস রমার শরীরটাকে প্রথম দেখেই খানিকটা আঁচ করতে পেরেছিলাম। সম্ভবত এমন খুনগুলো বেশিরভাগ ভিকটিমের প্রতি প্রচণ্ড রাগ কিংবা ঘৃণা থাকলেই এমনটা করা যায়। মনের বাসনা থাকলেই খুনি মানুষকে তৃপ্তির জন্য এমন কিছু করে থাকে। এখন মিসেস সুনয়নার পোস্টমর্টমের রিপোর্টটা হাতে আসলেই বোঝা যাবে দুটো খুনের খুনি কি একই জন নাকি আলাদা আলাদা মানুষ। যাই হোক, আচ্ছা আরেকটা কথা, আপনাদের বিল্ডিংয়ের যে একজন ম্যানেজার ছিল সে কোথায়? তাকে তো ওই দিন দেখতে পেলাম না। সে তো 1 মাস আগেই এই বিল্ডিং ছেড়ে চলে গিয়েছে। কেন? কোনো ঝামেলা নিয়ে নাকি অন্য কোথাও জব নিয়েছে আবার? তা তো জানি না স্যার, ওটা বাড়িওয়ালা ভালো করে বলতে পারবে। ঠিক আছে, আপনি কি এখন বাড়ি যাবেন নাকি অফিসে? যদি বাড়ি যান তাহলে চলুন একসাথেই যাওয়া যাক। আমাকে একটু আপনাদের বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে। না স্যার, আমিও বাড়িই যাব। তাহলে চলুন একসাথেই যাওয়া যাক নাকি? কথাগুলো বলে পুলিশের গাড়িটা আবার সায়নের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ব্যস্ত শহর মারিয়ে পুলিশের গাড়িটা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। পাশাপাশি সিটে ইন্সপেক্টর সমীর আর সায়ন বসে আছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে সায়ন বলে উঠল, স্যার আপনাকে একটা কথা বলার ছিল। ড্রাইভিং সিটে বসে থাকা সমীর সাহেব সামনের লক্ষ্য স্থির রেখে সায়নকে জবাব দিলেন, কি কথা বলতে চান সায়নবাবু, বলুন। আমার সামনের অ্যাপার্টমেন্টটা তো আপাতত বন্ধ হয়ে পড়ে আছে। ওই দিন আমাদের বা রমাদের দুজনের কারোর বাড়িতেই কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। তাই বলছিলাম ওই খালি অ্যাপার্টমেন্টটা একটাবার দেখা দরকার। হতেও তো পারে উনি ওই খালি অ্যাপার্টমেন্টটার সুযোগ নিয়েছে। উনি খানিকটা মুচকি হাসলেন, তারপর বললেন,
আপনার তো বেসরকারি চাকরি ছেড়ে দিয়ে ডিটেকটিভ হিসেবে জয়েন করা উচিত শায়নবাবু। আমি মূলত আপনাদের বিল্ডিংয়ে যাচ্ছি ম্যানেজারের সাথে কথা বলতে, আর ওই অ্যাপার্টমেন্টটা একবার সচক্ষে তদারকি করতে। দুজনের কথাবার্তায় পুলিশের গাড়িটা বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছল। সুমিত সাহেব শায়নকে সামনে এগিয়ে যেতে বলে গাড়িটা এক সাইড করে রেখে প্রথমে বিল্ডিংয়ের দারোয়ানের সাথে গিয়ে কথা বললেন। আচ্ছা মজির বাবু, আপনি এই বিল্ডিংয়ে কতদিন ধরে আছেন? 5 বছর ধরে স্যার। দীর্ঘ একটা সময়। তাহলে তো এই বাড়িতে সবাইকে মোটামুটি চেনার কথা আপনার। হ্যাঁ স্যার, সবাইকেই কম বেশি চিনি আমি। গুড। মিসেস রমা তো তার হাজবেন্ডের সাথে থাকতো না বলেছিলেন সবাই। তা সেই ভদ্রলোক কখনো এই বিল্ডিংয়ে তার ওয়াইফ মানে মিসেস রমার সাথে দেখা করতে আসতো না? মুজির কাকা আমতা আমতা করে সেই কথাটার জবাব দিলেন। মানে? সুমিত সাহেব হঠাৎ খানিকটা রেগে উঠলেন। তারপর ধমকের স্বরে ওনাকে বললেন, কি ইয়ে মানে করছেন? আপনি নিজেকে যতটা বোকা দেখান ততটা বোকা আপনি নন। পকেটে 2 টাকার নোট পড়লেই আপনি এই বাড়িতে যে কাউকেই ঢুকতে দেন, সে খবর আছে আমার কাছে। এখন কি নিজের মুখে বলবেন নাকি বাড়িওয়ালাকে বলে আপনার এই 2 নম্বরই ইনকামের দায়ে চাকরিচ্যুত হবেন? কোনটা? মুজির কাকা হঠাৎ হাউমাউ করে উঠলেন। তারপর আকুতি মিনতি করে ওনাকে বললেন, আমার মতো গরিবের পেটে কেন লাথি মারছেন? মালিক যা বেতন দেন সেই টাকা দিয়ে বউ বাচ্চার সংসার খরচা চালানো দায় হইয়া যায়। কতবার বলি কত টাকা বাইরে দেন, মালিক কানেই নেয় না। স্যার আমরাও তো মানুষ, আমাদেরও তো পেট আছে বলুন। তো এখন এত সতী সাবিত্রী ভাব দেখাচ্ছেন কেন? যেটা জানতে চাইছি বলুন। স্যার এইখানে কাউকে বইলেন না, আমি বাইরের কাউরে ঢুকতে দেয় নাই। রমা ম্যাডাম একদিন নিজেই ওই ভদ্রলোককে সাথে কইরা আইনা কইছিল যে উনি আসলে যেন না আটকায়। লোকটা ম্যাডামের হাজবেন্ড কিনা জানি না স্যার। তো গতকাল কেন বললেন না? স্যার ভয়ে পাইয়া গেছিলাম। এই কথাটা মালিকও জানেন না। মালিক জানলে আমারে চাকরিতে রাখতো না স্যার। গরিব মানুষ স্যার, বউ বাচ্চা নিয়ে না খাইয়া মরতে হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, বলবো না, তবে আমাকেও তোমার হেল্প করতে হবে। আচ্ছা স্যার, আমার সাধ্য মতো হেল্প করুন। মালিকের কানে কথাখানা তুইলেন না স্যার। এখানে মিসেস রমার সাথে যে লোকটি দেখা করতে আসতো তার ঠিকানা ম্যানেজ করে দিতে হবে আমাকে। যদি পারো তবে এর থেকে নিষ্পত্তি মিলবে তোমার। আচ্ছা স্যার, আমি জোগাড় কইরা দিমু। মুজির কাকার সাথে আরো কতক্ষণ কথা বলার পর সমীর সাহেব এবার সোজা বাড়িওয়ালার ঘরের সামনে গিয়ে উপস্থিত হলেন। বাড়িওয়ালা ফার্স্ট ফ্লোরে থাকেন। সমীর সাহেব কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর আলমগীর সাহেব এসে দরজা খুলে দিলেন। তারপর ওনাকে এই সময় দোরগোড়ায় দেখতে পেয়ে যে খুব একটা খুশি হননি তিনি। তার মুখের অভিব্যক্তিতে বেশ ফুটে উঠল। তবে জোর করে সামান্য হাসার ভঙ্গিতে উনি বলে উঠলেন, ও আপনি আসুন, ভেতরে আসুন। সুমিত সাহেব ওনার পিছন পিছন ভিতরে প্রবেশ করলেন। ভদ্রলোক তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসতে বলে নিজেও
মুখোমুখি আসন গ্রহণ করার পর জবাব দিলেন, মিসেস রমার খুনের কেস কত দূর এগোলো স্যার? খুনির কোনো সুরাহা করতে পারলেন? আজকে একটু আগেই পোস্টমর্টমের রিপোর্টটা হাতে পেয়েছি। আচ্ছা, এই বাড়িতে কি আপনি একাই থাকেন? আর কাউকে দেখছি না যে। আলমগীর সাহেব খুঁক খুঁক করে কয়েকবার কাশি দিয়ে বললেন, হ্যাঁ, আমি একাই থাকি। ছেলেটা বাইরে থাকে, আর মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি কয়েক বছর হল। এখন আমার দেখাশোনা করার মতো এই একজনই আছে। ওনাদের কথার মাঝে একটা অল্প বয়সী মেয়ে চায়ের কাপ হাতে করে তাদের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা আলমগীর সাহেবের বাড়িতে 5 মাস খাটে। সমীর সাহেব প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, আচ্ছা, মিসেস রমা বাড়ি ভাড়া নেওয়ার সময় কি তার একার নাম দিয়ে বাড়িটা ভাড়া নিয়েছিল? মানে একটা বাড়ি ভাড়া নিতে গেলেও তো কিছু নিয়মকানুন থাকে আপনাদের, যেমন ধরুন পরিচয়পত্র বা অন্য কোনো ডকুমেন্টস। হ্যাঁ, সেসব তো অবশ্যই নিয়েছিলাম। তো সেখানে ওনার গার্জিয়ান হিসেবে কার নাম ছিল? বাবা নাকি হাজব্যান্ড? হাজবেন্ডের নাম লেখা দেখেছিলাম বলে মনে হয়। আমাকে একটাবার সেই পেপারটা দেখাতে পারবেন? আচ্ছা, বসুন, নিয়ে আসছি। আলমগীর বাবু সোফা ছেড়ে উঠে ভিতরে গেলেন। তারপর মিনিট 5 পর ফিরে এলেন একটা মোটা ফাইল সমেত। সোফাতে বসে এবার ফাইলটা খুলে এক এক করে কাগজগুলো দেখার পর একটা কাগজ বার করে সমীর সাহেবের দিকে এগিয়ে দিয়ে তিনি বললেন, এখানে মিসেস রমার সবকিছু লেখা আছে। সমীর সাহেব কাগজটা হাতে নিয়ে মোবাইল ফোনে একটা ছবি তুলে নিলেন। তারপর কাগজের উপর লেখাগুলো পড়ে নিয়ে তিনি জবাব দিলেন, আচ্ছা, আরেকটা কথা, আপনার এই অ্যাপার্টমেন্টের যিনি ম্যানেজার ছিলেন তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় তিনি? সে তো 1 মাস আগে বিল্ডিং ছেড়ে চলে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনার আরেকটা হেল্প লাগবে। শায়নবাবুর অপর পাশে যে খালি অ্যাপার্টমেন্টটা আছে ওটা একবার দেখবো আমি। আপনার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কেন থাকবে? চলুন, আমি দেখাচ্ছি। মিসেস রমার খুনের তদন্তের জন্য আমি সব রকম ভাবে আপনাকে সাহায্য করতে রাজি আছি, কারণ ওনার খুনের সাথে আমার রেপুটেশনটাও জড়িয়ে আছে। এই তল্লাটে আমার একটা নাম ডাক আছে, বাড়িওয়ালা হিসেবে খ্যাতি আছে। শেষ বয়সে এসে সেটা আমি নষ্ট করতে চাই না। তাই খুনের তদন্তের জন্য যা যা করা লাগে আমার দিক থেকে আপনি তার পুরোটাই পাবেন। ধন্যবাদ আলমগীর বাবু, তাহলে চলুন একটাবার গিয়ে দেখা যাক। বাড়িওয়ালা সমীর সাহেবকে সঙ্গে করে 5ম তলার খালি অ্যাপার্টমেন্টটিতে নিয়ে গেলেন। সমীর সাহেব কৌতূহলী চোখে ভিতরে ঢুকলেন ঠিকই, কিন্তু আশপাশটিতে নজর বোলাতে খানিকটা আশাহত হলেন। পুরো ঘরটাই আসবাবপত্রহীন খালি পড়ে আছে। মেঝের উপরে ধুলোর আস্তরণ জমে আছে। পায়ের ছাপহীন নিখুঁত ধুলোর আস্তরণ দেখেই বোঝা যাচ্ছে এই ঘর বন্ধ হওয়ার পর থেকে আর কেউ তেমন প্রবেশ করেনি। সেখানে প্রমাণ খুঁজতে যাওয়াটা নেহাত বোকামি ছাড়া কিছুই নয়। বাড়িওয়ালাকে ধন্যবাদ জানিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে এলেন সমীর সাহেব। বেরিয়ে যাওয়ার সময় আরো একবার মুজির কাকার কাছে মিসেস রমার সাথে আসা ভদ্রলোকের নামটা জিজ্ঞেস করতে সে আমতা আমতা করে যেই নামটা বলল তা শুনে সমীর সাহেব ধরেই নিলেন মিসেস রমা তার হাজবেন্ডের অগোচরে অন্য আরেকজনের সাথে সম্পর্ক ছিলেন। দুটো নিখুঁত খুন, আর সেই খুনে সন্দেহভাজন বহুজন।
কেসটা খোলসা হওয়ার পরিবর্তে আরো ধীরে ধীরে জটলা পাকিয়ে যাচ্ছে। আগামী 7 দিনের ভিতরে এই কেসের একটা সুরাহা বার করতে না পারলে কেসটা অন্যজনের কাছে হস্তান্তর করা হবে। উপরমহল থেকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। সমীর সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে আবার গাড়িতে উঠে চেপে বসলেন। তবে ওনার মস্তিষ্কে একটাই কথা বারবার চলতে থাকলো, যেভাবেই হোক আগামী 7 দিনের ভিতরে একটা রাস্তা বার করতেই হবে। উনি ঠিক করলেন এখান থেকে একবার মিস সুনয়নার বাড়িটা ঘুরে যাবেন। তারপর ঠান্ডা মাথায় সবগুলো একসাথে মিলিয়ে দেখবেন 2 2 4 নাকি 22 হয়। সমীর সাহেব গাড়িটা স্টার্ট দিয়ে সরু রাস্তাটা ধরে এগিয়ে যেতে যেতে কয়েকটা তথ্য মনে মনে সাজাতে লাগলেন। খানিকটা অন্যমনস্ক হয়ে ড্রাইভিং করছিলেন তিনি। হঠাৎ করে ওনার পিছন থেকে একটা বড় ট্রাক এসে সজোরে ধাক্কা মেরে বসলো তার গাড়িটাতে। আকস্মিক ধাক্কা খেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটা গাছের সাথে গিয়ে প্রবল বেগে ধাক্কা খেতেই সমীর সাহেব কপালে আঘাত পেয়ে জ্ঞান হারালেন। যখন ওনার জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালের বেডে মাথায় ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় দেখতে পেলেন। শিওরে চিন্তিত মুখে সমীর সাহেবের সহধর্মিণী মিসেস নীলাঞ্জনা বসে আছেন। স্বামীকে চোখ খুলতে দেখে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন তিনি। সেটা দেখে সমীর সাহেব বললেন, আরে এত অস্থির হচ্ছ কেন? আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। চুপ থাকো তুমি। তোমাকে কতবার বলেছি এই চাকরি করতে হবে না। আর যদি তোমার কিছু হয়ে যেত? তুমি না সব কিছুতে শুধু আমার চাকরি ধরে টানাটানি করো। ওটা আমার কোনো শত্রু ছিল না। রাস্তা দিয়ে আসার সময় হয়তো কোনো চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে মেরে দিয়েছিল। শত্রু হলে কি আর আমাকে এতটুকুতে ছেড়ে দিত? আমি অত কিছু জানি না। তোমার এই সব আমার আর ভালো লাগে না। সমীর সাহেব নিজের স্ত্রীর হাতটা ওনার হাতে নিয়ে নরম স্বরে বললেন, পুলিশকে বিয়ে করেছো ম্যাডাম, চাকরিটাকে যে সতীন হিসেবে মেনে নিতেই হবে। সমীর সাহেবের এমন আদরমূলক কথাগুলো শুনে পাশে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ কর্মচারী মুখ টিপে হাসতেই মিসেস নীলাঞ্জনা কটমট করে উঠে বললেন, লাজ শরম কিছু নেই নাকি? পুলিশের লোক দেখে কি যেখানে যা ইচ্ছা তাই বলবে? সমীর সাহেব এবার চোখের ইশারায় দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবলকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিতেই দুজনে বেরিয়ে গেল। সমীর সাহেব আবার ওনার স্ত্রীর হাতটা আরো শক্ত করে চেপে ধরে বললেন, তোমার ভালোবাসার জোর আছে, বুঝলে তো? এত সহজে আমার কিছু হতো না। তারপর স্ত্রীর চোখের দিকে তাকিয়ে রইলেন। মিসেস নীলাঞ্জনা খানিকটা লজ্জা করে বলে উঠলেন, উফ, তুমি না ছাড়ো তো। এখন বেডে শুয়ে আছে দেখে ভারী প্রেম জেগে উঠেছে মনে, তাই না? অন্য সময় তো সারাদিনেও বউয়ের কথা মনে পড়ে না একবারও। ভুলে গেলে কি আর সেদিন সবার সামনে হাতটা ধরতাম? হয়েছে, এখন এই গরম স্যুপটা খেয়ে নাও। তোমার পছন্দের চিকেন স্যুপ বানিয়ে এনেছি।
খেলে ভালো লাগবে। কথাটা বলে স্যুপ ভর্তি বাটিটা ওনার সামনে এগিয়ে ধরে চামচ করে মুখে তুলে দিলেন মিসেস নীলাঞ্জনা। কয়েকবার মুখে নেওয়ার পর পাশে থাকা মোবাইল ফোনটা বেজে উঠল সমীর সাহেবের। স্যুপ মুখে নিয়ে ফোনটা হাতে তুলতেই দেখলেন অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করে মোবাইলটা কানের কাছে নিতেই ফোনের ওপাশ থেকে একটা রোবটিক ঘ্যার ঘ্যারের স্বরে কেউ একজন বলে উঠল, হ্যালো মিস্টার সুমিত, কেমন আছেন? নিশ্চয়ই এখন সুস্থ। স্ত্রীর হাতে গরম স্যুপ খেতে বেশ মজাই লাগছে, তাই না? সমীর সাহেব হঠাৎ এমন একটা খ্যারখ্যারের শব্দ শুনে আচমকায় পাল্টা প্রশ্ন করলেন, কে কে আপনি? কি চান? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। বলছি, মিসেস রমার কেসটা নিয়ে ছুটোছুটি করা বন্ধ করে দিন, নয়তো পরের বার ট্রাকটা পিছন থেকে ধাক্কা মেরে নয়, সোজা গাড়ির উপরে তুলে দিয়ে একেবারে উপরে পাঠিয়ে দেবো। তখন আপনার স্ত্রীর ভালোবাসার জোরও কোনো কিছু করতে পারবে না। কথাগুলো বলার পর সমীর সাহেবের প্রত্যুত্তরের আশা না করেই আগন্তুক লাইনটা কেটে দিল। চিন্তিত হয়ে সমীর সাহেবকে বসে থাকতে দেখে ওনার সামনে বসে থাকা মিসেস নীলাঞ্জনা জানতে চাইলেন, কি হলো? কে কল করেছিল? সমীর সাহেব স্ত্রীর কথায় নিজেকে খানিকটা স্বাভাবিক করে নিয়ে ওনাকে জবাব দিলেন, জানি না গো, রং নাম্বার। তোমার স্যুপটা কিন্তু দারুণ হয়েছে, দাও খাইয়ে দাও। স্ত্রীর হাতে গরম স্যুপ খেতে খেতে হাসপাতালের ছোট কেবিনটার চারপাশটা সজাগ দৃষ্টিতে একবার চোখ বুলিয়ে নিলেন সমীর সাহেব। উনি বুঝলেন তার মানে আগন্তুক তাকে আশপাশ থেকে পর্যবেক্ষণ করছে। মিসেস নীলাঞ্জনা স্যুপ খাওয়ানো শেষ করে খালি বাটিটা ধোয়ার জন্য বাইরে যেতেই তিনি দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে জানলার পর্দা সরিয়ে আশপাশের বিল্ডিংগুলোতে দেখলেন, কিন্তু খালি চোখে যতদূর দৃষ্টি যায় তেমন সন্দেহজনক কাউকে চোখে পড়ল না তার। ওপাশের বিল্ডিং থেকে কেউ দেখলেও কাঁচের জানলা ভেদ করে সেখানে খালি চোখে দৃষ্টি পৌঁছানো একরকম অসম্ভব। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানলার কাছ থেকে ফিরে এসে মোবাইলের রিসেন্ট কল লিস্টে থাকা নাম্বারটিতে কল করলেন তিনি। কিছুক্ষণ বাদে রিং হওয়ার পরিবর্তে একটা যান্ত্রিক স্বর জানিয়ে দিল নাম্বারটি বন্ধ। অবশ্য এই সকল নাম্বারগুলো যে পুনরায় সচল থাকার কথাও নয়, সেটাও সমীর সাহেব ভালো মতোই জানে। সমীর সাহেবের মুখে দুশ্চিন্তার একটা ছাপ ফুটে উঠল এবার। তার মানে তার গতিবিধি সবকিছুতেই কেউ একজন আড়াল থেকে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে এটা ভেবে উনি খুশিও হলেন। উনি যে সঠিক পথেই এগোচ্ছেন তা তিনি বুঝলেন। এখন শুধু অপেক্ষা আড়ালে থাকা আগন্তুকের মুখোমুখি হওয়াটাতে। তবে এখন থেকে তাকে আরেকটু সাবধানে থাকতে হবে। ঘাতক যেহেতু মুখোশধারী, তাই বুঝে শুনে পা ফেলতে হবে। আঘাত গুরুতর না হওয়ায় বিকেলের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো সমীর সাহেবকে। তবে থানা থেকে দুদিনের জন্য ওনাকে ফিজিক্যাল ফিটনেসের জন্য ছুটি দেওয়া হলো। একদিক থেকে ছুটি পাওয়ায় তার জন্য বেশ ভালোই হলো। আরো 2 দিন বাড়ল এই কেসের। এই 2 দিন বাড়িতে বসে ঠান্ডা মাথায়
জমা হওয়া তথ্যগুলো নিয়ে খানিকটা ঘাঁটাঘাঁটি করারও সময় পাওয়া যাবে। সুমিত সাহেবকে তার মিসেস সেদিন বাড়িতে ফিরে আর কোনো কিছুই করতে দিলেন না, যাকে বলে একবারে বেড রেস্ট। কিন্তু পরদিন সকাল থেকেই তিনি আবার মিসেস রমার মার্ডারটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। মিসেস রমা যে বিল্ডিং এ থাকতেন, সে বিল্ডিং এর মালিক আলমগীর সাহেবের দেওয়া সিসিটিভি ফুটেজ সহ থানায় ফোন দিয়ে মিস সুনয়নার পোস্টমর্টম রিপোর্ট দুটোই অগোচরে হস্তগত করার পর সেগুলো ঠান্ডা মাথায় দেখতে লাগলেন। তবে সিসিটিভি ফুটেজ থেকেও তেমন কিছুই তিনি পেলেন না। কিন্তু ফুটেজ থেকে কয়েক ঘন্টার ভিডিও মিসিং যেতে দেখে এতটুকু তিনি শিওর হলেন, খুনি এই বিল্ডিং এ ঢুকেই খুনটা করেছিল এবং খুনির এই বিল্ডিং এর নারী নক্ষত্র সবটা নক্ষদর্পণে। এদিকে মিস সুনয়নার পোস্টমর্টম রিপোর্ট পড়তে গিয়েও সুমিত সাহেবের চোখ রীতিমতো কপালে ওঠার জোগাড় হলো। দুটো খুনি সেম একই প্যাটার্নে করা হয়েছে। প্রথমে ভিকটিমের শরীরে অচেতন হওয়া ড্রাগস পুশ করা, তারপর শারীরিক টর্চার, আর শেষে গলা কেটে হত্যা। তবে সবগুলো রিপোর্ট সিমিলার থাকলেও মিস সুনয়নার রিপোর্টে আরো একটা জিনিস বাড়ন্ত লেখা রয়েছে, সেটা হলো শারীরিক সম্পর্ক, মানে ধর্ষণ। মিস সুনয়নাকে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করার পর তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কি বর্বরতা! সে কি আদৌ মানুষ? রাগে ক্ষোভে সুমিত বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। তবে পোস্টমর্টম রিপোর্ট দেখে তিনি এইটুকু শিওর হয়েছেন যে দুটো খুনের খুনি একজনই। এখন খুঁজে বার করতে হবে কে খুনি আর কেনই বা ওই দুজনকে অমন নৃশংসভাবে খুন করল। থানার দুজন বিশ্বস্ত কনস্টেবলকে মিসেস রমার বর্তমান বয়ফ্রেন্ড আর হাজবেন্ড সহ সুনয়নার বয়ফ্রেন্ডের খোঁজ নিতে বললেন উনি। পরদিন খানিকটা বেলা হলে জলখাবার সেরে একটা কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সুমিত সাহেব। আজকে তার হাতে অনেকগুলো কাজ। বেশ কয়েকজনের সাথে দেখা করার সাথে সাথে কয়েকটা জায়গাতেও ওনাকে যেতে হবে। এর ভিতরে সেই আগন্তুকের থেকে আর কোনো রকম ফোন কলও ওনার কাছে আর আসেনি। মনে মনে উনি ভাবলেন, লোকটা কি তাহলে ধরে নিয়েছে যে সুমিত সাহেব তার হুমকি পেয়ে কেস থেকে ইস্তফা দিয়েছে? ভাবলে ভাবুক, হায়না যত ঘুমিয়ে থাকবে ততই ভালো। ঠিক সুযোগ বুঝে জাল ফেলে শিকারটা করে নেওয়া যাবে। সুমিত সাহেব নিজের বাইকে চেপে বসলেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে মিসেস রমার হাজবেন্ডের বাড়ি গেলেন। ভদ্রলোক ছোট একটা বাড়িতে মা আর তার ছোট বোনকে নিয়ে থাকেন। বোনের বয়স 14 কি 15 হবে। ভদ্রলোকের সুমিত সাহেব রাতেই কল করে দেখা করার বিষয়টা জানিয়ে দিয়েছিলেন। তাই বাড়িতে আসার পর আর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন হলো না। তবে ভদ্রলোক নিজে তার পরিচয় জানালেন। ভদ্রলোকের নাম অমরনাথ ডোগরা, পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। সুমিত সাহেবকে ভিতরে আহ্বান জানিয়ে বসতে বলে চায়ের কথা বললেন। সুমিত সাহেব আসন গ্রহণ করার পর চারপাশটাতে একবার চোখ বুলিয়ে নিলেন। একটু পর অমরনাথ বাবুর বোন 2 কাপ চা দিয়ে গেলে চা মুখে তোলার পর মিসেস রমার খুন হওয়ার কথাটা বললেন সুমিত বাবু। কথাটা বলতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে উনি বললেন, হ্যাঁ স্যার, শুনেছি, মর্গেও গিয়েছিলাম, কিন্তু এমনটা যে একদিন হবে
সেটা আমি আগেই জানতাম। সুমিত সাহেব ওনার কথার কোনো মানে না বুঝে ওনাকে পাল্টা প্রশ্ন করলেন। কি কি মানে কিভাবে? আপনার কি আগে থেকে কি কাউকে সন্দেহ হতো? না স্যার, আমি কাউকে সন্দেহ করে বলছি না। তবে যে মেয়ে ঘর ছেড়ে বাইরের জগৎ থেকে বেশি প্রাধান্য দেয় তার সাথে আর কি বা হতে পারে। অনেকবার বারণ করেছিলাম বাইরের জগৎটা ভালো না, একা চলতে গেলে পদে পদে বিপদে পড়বে। কিন্তু কে শোনে আমার কথা? সে সবসময় চাইতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে, নিজের মতো থাকতে। তাই তো বিয়ের কিছুদিন পর মা আর বোনকে রেখে আলাদা বাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। কেন? আপনার মা আর বোন কি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতো? মোটেও না স্যার, আমার মা আর বোন যথেষ্ট ভালো ব্যবহার করতো তার সাথে। রুম্পা মানে আমার ছোট বোন, তাকে বৌদি কম বড় বোন মনে করত। এমনকি আমার সুখের জন্য তারা এটাও চেয়েছিল আমি যেন রুমাকে নিয়ে আলাদা বাড়িতে উঠে যাই। কিন্তু তারা যতই বলুক আমি তো আর মনুষ্যত্বহীন হতে পারি না। আসলে কি স্যার, রুমা নিজে আমার সাথে থাকতে চাইতো না। আলাদা বাড়ি নেওয়াটা তোর একটা অজুহাত ছিল মাত্র। বুঝলাম। আপনার স্ত্রীর কি কারোর সাথে সম্পর্ক ছিল? জানি না স্যার, থাকলেও থাকতে পারে। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কিছুদিন যোগাযোগ করেছিলাম, কিন্তু ওর বাজে বাজে কথা আর খারাপ আচরণ আমি সহ্য করতে পারতাম না দেখে আর যোগাযোগ করিনি কখনো। সুমিত সাহেব আর বেশি কথা বাড়ালেন না, তবে আর চোখে একটাবার চুপচাপ ভদ্রলোকের দিকে চাইলেন আর দেখলেন লোকটার চোখ দুটো ভারী হয়ে উঠেছে। মুখে যতই স্ত্রীর নামে বলুক, মনের মাঝে ঠিকই এখনো মিসেস রমার প্রতি একটু হলেও ভালোবাসা কতটুকু আছে। হয়তো সেই জন্যই স্ত্রীর অকাল মৃত্যুতে চোখে জল জমে উঠেছে। সুমিত সাহেব ভদ্রলোকের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলেন। তারপর বাইকে চেপে মিসেস রমার প্রেমিক আকাশের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলেন। তবে আকাশকে আগেভাগে কিছু জানালেন না তিনি। সোজা তার অফিসের ঠিকানা নিয়ে অফিসে গিয়ে উপস্থিত হলেন। তারপর নিজের পরিচয় দিতেই বয়স 40-এর ভদ্রলোক সুমিত সাহেবের কিছু জিজ্ঞেস করার আগেই খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, আমি এসবের কিছু জানি না। সুমিত সাহেব ভদ্রলোককে শান্ত হতে বলে অফিসের ক্যান্টিনে নিয়ে গেলেন ওনাকে। তারপর 2 কাপ চায়ের অর্ডার দিতে একটা টেবিলে দুজন মুখোমুখি বসলেন। লোকটার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। একটু কাঁচুমাচু মুখ করে বসে আছেন তিনি চেয়ারে। সুমিত সাহেব এবার মুখ খুলে বললেন, এত ভয় পাচ্ছেন কেন? আমি তো আর আপনাকে অ্যারেস্ট করতে আসিনি, জাস্ট কয়েকটা প্রশ্নের উত্তর জানতে এসেছি মাত্র। হঠাৎ লোকটা সুমিত সাহেবের দিকে নিজের 2 হাত জোর করে বললেন, বিশ্বাস করুন স্যার, আমি কোনো কিছুই জানি না। কলিগ সূত্রে আমাদের মাঝে একটা ভালো বন্ধুত্ব ছিল, শুধু এর বেশি কিছু না। আমার বউ বাচ্চা আছে, এসব জানাজানি হলে আমার সর্বনাশ হয়ে যাবে স্যার। এইটা তো আপনার আগে ভাবা উচিত ছিল। তা এখন বলুন তো, মিসেস রমাকে কেন খুন করলেন? লোকটা ভীষণ ভয়ে চোখ দুটো বড় বড় করে বললেন, স্যার কি বলছেন এসব? আমি কেন খুন করতে যাব রমাকে? তাকে খুন করে আমার কি লাভ হতো? অনেক লাভ আছে। এই যে একটু আগে বললেন লোকজনে জানাজানি হলে
আপনার সর্বনাশ হয়ে যাবে। হয়তো মিসেস রমা আপনাকে তাকে বিয়ে করার জন্য ফোর্স করতো রোজ, সেই কারণে আপনি তাকে সরিয়ে দিয়েছেন। কি পারেন না? হ্যাঁ 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 পারি, কিন্তু আমি তাকে খুন করিনি। হ্যাঁ মানছি আমার সাথে একটা সম্পর্ক ছিল তার, তবে তবে সেটা ছিল গিভ অ্যান্ড টেক। সে নিজের একাকিত্ব কাটানোর জন্য আমাকে বেছে নিয়েছিল, তবে তবে আমাকে সে কখনোই বিয়ে করার জন্য ফোর্স করেনি। তাহলে আমি কেন খামোকা তাকে খুন করতে যাব বলুন তো স্যার? গিভ অ্যান্ড টেক? হ্যাঁ, এই না বলছিলেন বউ বাচ্চা আছে? যাকগে, আপনি সুনয়না নামের কাউকে চেনেন? সুনয়না? এটা আবার কি? না না, আমি এই নামের কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে উঠি। তবে হ্যাঁ, ভবিষ্যতে আবার আপনার সাথে দেখা হতে পারে, তাই এই শহর ছেড়ে বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকলে সেটা আপাতত বাদ দিন, নয়তো হিতে বিপরীত হতে পারে আপনার জন্য। কথাগুলো বলে সুমির সাহেব বেরিয়ে গেলেন অফিসের বাইরে। আকাশ লোকটাকে তার সন্দেহ হচ্ছে, কিন্তু সুনয়নাকে যদি এই লোকটা না চিনে থাকে, তাহলে তাকে আবার কে খুন করল? আকাশের পর তৃতীয় ব্যক্তি অর্থাৎ সুনয়নার বয়ফ্রেন্ড সুরেশ পালের সাথে দেখা করলেন সুমিতবাবু। কিন্তু সুরেশের সাথে কথা বলেও খুব একটা লাভ হলো না। সে জানালো মিস সুনয়নার সাথে নাকি মাস দুয়েক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে ওনার। তারপর স্বাভাবিকই দুজনের মতো আলাদা আলাদা হয়ে গিয়েছে, একে অপরের সাথে আর কোনো যোগাযোগ নেই ওনাদের। এমনকি সে অলরেডি আরেকজনের সাথে সম্পর্কেও চলে গিয়েছে। সে এসব বিষয়ে কোনো কিছুই জানে না। সুমিত সাহেব সবার মুখে সবটা শুনলেন শুধু, তবে কাউকে কোনো কিছু বললেন না। অবশ্য নন ডিউটিরত অবস্থায় কাউকে কোনো কিছু বলাটা উচিত নয়। সুরেশের সাথে দেখা করার পর সুমিত সাহেব আরো একবার মিস রাত্রির বাড়িতে গেলেন। মিস রাত্রির সাথে কথা বলার পর তার বান্ধবী সুনয়নার বাড়ির ঠিকানা নিয়ে সুনয়নার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মিস রাত্রির আর সুনয়নার বাড়ি একই এলাকায়, কয়েকটা বাড়ির পরই সুনয়নার বাড়িটা। ছোট দুরুমের একটা একতলা বাড়ি। বাড়ির সদর দরজায় সুমিতবাবু দাঁড়িয়ে দেখলেন বাড়িটার গেটে তালা ঝুলছে। অবশ্য তালা ঝোলারই কথা। আশপাশে খোঁজ খবর নিয়ে বাড়িওয়ালার ঠিকানা জোগাড় করলেন উনি। তারপর বাড়ির চাবি সংগ্রহ করে ভিতরে ঢুকলেন। বাড়িওয়ালা ভদ্রলোকও সুমিত সাহেবের সাথে ঢুকল। সুমিত সাহেব দুটো ঘর সহ সবটাই ঘুরে ঘুরে দেখলেন। পুরো বাড়ি জুড়েই মিস সুনয়নার একার অস্তিত্ব বিরাজমান। শোবার ঘরের বিছানার উপরে কয়েকটা অগোছালো কাপড়ও পড়ে আছে। ঘরটাও অগোছালো। হয়তো কিছুক্ষণের জন্যই বেরিয়েছিল মেয়েটা। তারপর যমরাজ তাকে আর ফিরতে দেয়নি। তবে এই ঘরের পুরো অবস্থাটা দেখে সুরেশের কথাটাও অগ্রাহ্য করা যাচ্ছে না আর। সুরেশ মিথ্যে বললে নিশ্চয়ই এই বাড়িতে সুরেশের ব্যবহার করা কোনো কিছু থাকতো, কারণ মিস রাত্রির বয়ান মোতাবেক সুরেশের সাথে মেলামেশা করার সুবিধার্থেই মিস সুনয়না আলাদাভাবে এই বাড়িটা ভাড়া নিয়েছিল। কিন্তু এই বাড়িতে পুরুষ মানুষের কোনো কিছুই চোখে পড়ছে না তার। এদিক সেদিক দেখার পরও তেমনভাবে কোনো কিছু না পেয়ে যখন হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে আসছিলেন, তখন শোবার ঘরের মেঝেতে একটা কাগজ পড়ে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি।
হাঁটু মুড়ে সামান্য নিচু হয়ে কাগজটা হাতে তুলে নিলেন আর দেখলেন এটি একটি ব্যাংক চেক। চেকটাতে 5 লক্ষ টাকার অ্যামাউন্ট লেখা আছে আর তার নিচে একটা স্বাক্ষর। স্বাক্ষরটা দেখে সুমি সাহেবের ঠোঁটে এবার শুকনো একটা হাসি ফুটে উঠল। তদন্তের 6ম দিন। মিসেস রমা এবং মিস সুনয়নার খুনে যাদেরকে সন্দেহের লিস্টে রাখা হয়েছিল সবাই এক এক করে এসে উপস্থিত হয়েছে আলমগীর সাহেবের বিল্ডিংয়ের 1st ফ্লোরের বড় হল ঘরটিতে। সুমি সাহেব নিজেও সেখানে উপস্থিত আছেন। তাকে আজ বেশ প্রফুল্ল দেখাচ্ছে। উপস্থিত সবার চোখ মুখে একরকম উচ্ছ্বাস আর কৌতূহল ফুটে উঠেছে। একটা চাপা গুঞ্জন মুখরিত হয়ে উঠেছে পুরো হল ঘরের চারপাশে। সুমি সাহেব সবাইকে চুপ করতে বলে নিজের বক্তব্য চালিয়ে গেলেন। একটু শান্ত হয়ে আমার কথা সবাই শুনুন। আপনাদের সবাইকে এখানে কেন ডেকেছি নিশ্চয়ই জানেন, না জানলে আমি আরো একবার বলে দিচ্ছি। কয়েকদিন আগে এই বিল্ডিং থেকে একজন ভদ্রমহিলার বীভৎস লাশ উদ্ধার করা হয়েছিল। এ কথা সবাই নিশ্চয়ই জানেন। ভদ্রমহিলার নাম রমা চৌধুরী আর ওনার হাজবেন্ডের নাম অমরনাথ ডোগরা। ওনার হাজবেন্ডও এখানে উপস্থিত আছেন। মিসেস রমার খুনের তদন্তের ভার আমার উপর পড়েছিল। গত 5 দিন অনেক ছুটাছুটি করেছি, এমনকি হুমকি আর ধমকেরও সম্মুখীন হতে হয়েছে, সাথে আহত পর্যন্ত হতে হয়েছে আমায় এই খুনের তদন্ত করতে গিয়ে। অবশ্য এসব আমাদের জন্য নতুন কিছু না, তবে আপনাদেরকে এখানে যে জন্য ডাকা হয়েছে তার একটাই কারণ। মিসেস রমার খুন হওয়ার পিছনে যে মানুষটা জড়িত তার সাথে আপনাদের সবার পরিচয় করিয়ে দেওয়া। খুনের মোটিভ অনেকেই অনেক রকমের হয়ে থাকে শুনেছেন, তবে এমন অদ্ভুত ইচ্ছার কারণে যে কোনো মানুষ এতগুলো অন্যায় করতে পারে তা এই খুনের তদন্ত না করলে জানতেই পারতাম না। কথাগুলো শুনে উপস্থিত জনতা সবাই একে অপরের মুখ দেখতে লাগলো। তারপর সায়ন শুকনো গলায় বলে উঠল, স্যার, কে সেই খুনি? এখন কোথায় সে? একটু পরেই জানতে পারবেন। আসলে এই বিল্ডিংয়ে মিসেস রমার খুন হওয়ার পরদিন ভোরে আমরা আরও একটা মেয়ের লাশ উদ্ধার করি। দুটো খুনই প্রায় সিমিলার হওয়ায় আমরা ধারণা করেছিলাম এটা কোনো সাইকো মানে মানসিক বিকৃত মস্তিষ্কের কোনো মানুষের কাজ। দুটো খুন এত এত সাসপেক্ট, উফ, কেসটা একরকম গোলক ধাঁধায় ফেলে দিয়েছিল আমাকে। কোনো রকম কুল কিনারা না পেয়ে যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার পথে তখনই হাতে একটা ব্যাংক চেক আসলো আমার। ব্যাস, তারপরেই বাজিমাত। কেঁচো করতে গিয়ে কেউটা বেরিয়ে এলো। চেকে থাকা সেই মানুষটাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্যের সম্মুখীন হয়েছি আমি। সবাই ভীষণ উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে সুমি সাহেবের দিকে। চোখ মুখে উপচে পড়া কৌতূহল লক্ষণীয়। এবার সুমি সাহেব মৃদু হাসলেন, তারপর এগিয়ে গেলেন মিসেস রমার বয়ফ্রেন্ড আকাশ নামে ভদ্রলোকের সামনে। সবার দৃষ্টি তখন সুমি সাহেব আর আকাশের দিকে স্থির। একরাশ কৌতূহল চেপে ধরে দাঁড়িয়ে আছে সবাই। বিল্ডিং এর মালিক আলমগীর সাহেব এবার এক প্রকার ক্ষিপ্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আর বললেন, এটাই তাহলে সব নষ্টের মূল? এই লোকটাকে তো আমি বাড়ির আশেপাশে অনেকবার ঘুরঘুর করতে দেখেছি। মনে মনে এই ছিল তোর?
তোর জন্য আমার এতদিনের রেপুটেশন খারাপ হয়েছে। তোকে তো আমি। সুমিত সাহেব বাড়িওয়ালাকে শান্ত হতে বললেন, তারপর একটু হেসে নিয়ে জবাব দিলেন, এই বয়সে এত উত্তেজিত হলে হয়? পুরোটা শুনুন আগে। আমি কি একবারও বলেছি মিস্টার আকাশই খুনটা করেছে? আমি তো এমনটা বলিনি। খুনটা যেই করুক, সে এখন আপনাদের ভেতরেই উপস্থিত আছেন। সে যে কেউ হতে পারে। এখন প্রকৃত খুনি যে, সে কি নিজেই তার সবটা স্বীকার করবে, নাকি আমাকে আর একটু কষ্ট করতে হবে? কোনটা? কি মিস্টার সায়ন, এই বাড়িতে আপনি কতদিন ধরে আছেন? 1 বছরের মতো স্যার। এই বিল্ডিং এ গত 1 মাসের ভেতরে কারো অস্বাভাবিক আচরণ আপনাদের নজরে পড়েনি? আলমগীর সাহেব, আপনার অ্যাপার্টমেন্টের সিসিটিভি কন্ট্রোল করতো কে? আগে তো এই বিল্ডিং এর ম্যানেজারই সবকিছু করতো। পরে তার চলে যাওয়ার পর থেকে সবকিছু আমি নিজেই দেখি। আপনার ম্যানেজার কি চলে গিয়েছিল, নাকি তাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন? কোনটা? আমিই তাড়িয়ে দিয়েছিলাম। বেটা চোর একটা আমার বাড়িতে থেকে আমার পিঠেই ছুরি মারার ফোন দিয়ে এসেছিল, তাই বের করে দিয়েছিলাম। কি করেছিল তার অপরাধটা যদি একটু সবার সামনে বলেন। ওই সবের সাথে এই খুনের কি সম্পর্ক? হ্যাঁ, ওইগুলো আমার ব্যক্তিগত সমস্যা। মানুষটাই যখন আর ব্যক্তিগত নেই, তখন সমস্যাগুলো আর ব্যক্তিগত থাকে কিভাবে মিস্টার সায়ন? ও সরি, আলমগীর সাহেব। ভদ্রলোক এবার খানিকটা হকচকিয়ে উঠল, তারপর থতমত খেয়ে বলল, মানেটা তো আমার থেকে আপনিই ভালো জানেন। অভিনয়টা বেশ সুন্দর মতোই সাজিয়েছিলেন, কিন্তু মাঝখানে আপনার নামে ভুয়ো চেকটা মিস সুনয়নাকে দেওয়াতেই সবটা পণ্ড করে ফেলেছিলেন। এই বিল্ডিং এর ম্যানেজার আকাশবাবু আর আপনি যে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সেই খবরটা জানার পর থেকে আপনার দিকে সন্দেহের তীরটা আরো বেশি ঘুরেছিল। তারপর আপনার নারী নক্ষত্র জানতে তদন্ত করতে গিয়ে সবটা ধীরে ধীরে বেরিয়ে। তবে মুখোশ পরে বাড়িওয়ালা সেজে যে সবাইকে ঘোল খাওয়াবেন, সেটা তো আপনার বাড়ির বেসমেন্টের ঘরে আলমগীর সাহেবকে বন্দি অবস্থায় না দেখলে বিশ্বাসই হতো না। দর্শনের উপর মাস্টার্স করে কারুকলায় বেশ দক্ষতা ছিল আপনার। নাট্যকার, অভিনেতা হওয়ার স্বপ্নটা আপনার ছোটবেলা থেকেই। অনেক জায়গাতে চেষ্টাও করেছেন, কিন্তু হঠাৎ করে সেসব বাদ দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকতায় কেন ঢুকেছিলেন? হ্যাঁ, মানেটা কি? হ্যাঁ, আর কিসের যাতা বলছেন এসব? আর এই সায়ন মাস্টারটাই বাকে? আমি কোনো সায়ন মাস্টারকে চিনি না। ওয়েট, একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। না না, শুধু আপনার একার জন্য নয়, আপনাদের সবার জন্য। কথাটা বলে একজন কনস্টেবলকে সুমিতবাবুর চোখে ইশারা করতে কনস্টেবল বিল্ডিং ছেড়ে বেরিয়ে গেল। ঠিক তার কিছুক্ষণ পর একটা হুইল চেয়ার সমেত নিয়ে ফিরে এলো। হুইল চেয়ারে একজন ষাটোর্ধ্ব লোক মাথা ঝুঁকে বসে আছে। শরীরের অবস্থা একেবারে জীর্ণ,
মানুষটাকে দেখে বিল্ডিং এর সবাই আচমকায় চমকে উঠল। লোকটা যে হুবহু এই বিল্ডিং এর মালিক আলমগীর সাহেবের মতনই দেখতে। সবাই আচমকায় দুজনের মুখ চাওয়াচাই করছে। সমীর সাহেব আবার বলে উঠলেন, কি হলো, কনফিউজড হয়ে গেলেন নাকি? সবাই ভাবছেন বাড়িওয়ালার মতো হুবহু দেখতে এই জীর্ণকায় মানুষটা আবার কে? আসলে ইনি হলেন এই বাড়ির আসল মালিক, মিস্টার আলমগীর রহমান। কি হলো আলমগীর সাহেব ওরফে সায়ন মাস্টার? এখন তো নিজের মুখে সবটা স্বীকার করুন। অবশ্য আপনি সবটা স্বীকার না করলেও আর বাঁচতে পারবেন না। এখান থেকে পালানোর আর কোনো পথ খোলা নেই আপনার। এখন বলুন তো, আলমগীর সাহেবকে কেন বেঁধে রেখেছিলেন? বিস্ময়ের চোখে তাকিয়ে থাকা হুবহু আলমগীর সাহেবের মতো দেখতে ভদ্রলোক এবার ধপ করে সোফাতে বসে পড়ল। তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে শান্ত গলায় জবাব দিল, আমার অভিনয়ে দক্ষতার প্রমাণ দিতে। সবাই ভাবতো আমি অভিনয় জানি না, আমার দ্বারা অভিনয় নাকি হবে না, কিন্তু আমিও তো পারি। সেটা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম। আপনি নিঃসন্দেহে একজন পাকাপোক্ত অভিনেতা, মানতেই হবে। তা না হলে এতদিন এতগুলো মানুষের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন বাড়িওয়ালার আলমগীরের বেশভূষায় নিজেকে ফুটিয়ে তোলাটা চারটিখানি কথা নয়। সবকিছু তো বেশ ঠিকঠাকই চলছিল, তবে কয়েকটা ভুলের জন্যই তীরে এসে তরি ডুবলো আপনার। আপনি যদি মিস সুনয়নাকে খুন করার পর তার লাশটা অন্য কোথাও সরিয়ে ফেলতেন আর আলমগীর সাহেবকেও দূরে কোথাও রেখে আসতেন, তাহলে আমাদের আপনার নাগাল পাওয়া তো দূরের কথা, কোনোদিন ধরতেই পারতাম না। তবে কথায় আছে না, খুনি যতই চালাক হোক বোকামি সে করবেই। তা এখন কি মুখের ওপরে লাগিয়ে রাখা সিলিকন মাস্কটা খোলা যাবে? আপনি এত গুণী একজন অভিনেতা, এভাবে মুখোশের আড়ালে থাকলে চলে? মানুষটাকে সবাই দেখুক একবার। সমীর সাহেবের কথাগুলো শোনার পর লোকটা এবার তার পাঞ্জাবির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে কাঁধ পর্যন্ত বিস্তৃত সিলিকন মাস্কটা মুখের উপর থেকে সরিয়ে ফেলতেই বিস্ময়ের চোখে সবাই চমকে উঠল। উপস্থিত সবাই প্রথমবার তাকে সচক্ষে দেখল। সায়ন মাস্টার নিজের চুলগুলো ঠিক করে নিয়ে বলল, আপনাকে যতটা বোকা ভেবেছিলাম, আপনি দেখি তার চাইতে অনেক ধূর্ত। সেদিন আপনাকে ভয় না দেখিয়ে একেবারে শেষ করে দেওয়াটাই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ ছিল। ভেবেছিলাম ভয় দেখালেই হয়তো কেসটা থেকে সরে যাবে। পুলিশের লোক আমি, এত সহজে দমে গেলে চলে? আমাদের এতটা বোকার দুর্বল ভাবাটাও আপনার উচিত হয়নি। যাই হোক, এখন বলুন তো, খুন দুটো কেন করলেন? আমি কাউকে খুন করতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম বাস্তব জীবনে একজন অভিনেতা হতে, যাকে বলে একদম নিখুঁত অভিনেতা। অবশ্য আমি সেটা পেরেছি। আমি আসার পর থেকে পুরো বিল্ডিং এ কারোর কখনো সন্দেহ হয়নি আমার উপর। কিন্তু যেই দুজন আপনাকে সন্দেহ করলো অমনি তাদেরকে সরিয়ে দিলেন, তাই তো? না সরিয়েও তো কোনো উপায় ছিল না। মিসেস রমা একদিন আমাকে মাস্ক খুলতে দেখে বলার পর থেকে রোজ ব্ল্যাকমেল করত। তার মুখ বন্ধ রাখার জন্য কম টাকা তো দিইনি তাকে, তাতেও তার পেট ভরত না। লোভী মেয়ে ছেলে একটা। তাই একদিন সুযোগ বুঝে
সায়নের পাশের অ্যাপার্টমেন্টে তাকে ডেকে নিয়ে গিয়ে তার হিসেবের খাতাটা একেবারের জন্য বন্ধ করে দিলাম। তারপর তার লাশটাকে সায়নদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ফ্রিজে ভরে রাখলাম, কারণ লাশ নিয়ে নিচের ফ্লোর পর্যন্ত এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে নামাটা তো কোনোভাবেই সম্ভব হতো না। আর শোনায় না, তাকে কেন খুন করলেন? সায়ন মাস্টার এবারে ঘৃণা ভরে একতলা থুতু ফেলে বললেন, নারী জাতটাই লোভী। এরা কেউ কখনো পুরুষকে ভালোবাসতে পারেনি। ওরা চিরকাল ভালোবেসে এসেছে পুরুষের অর্থ আর সম্পদকে। সেই জন্যই তো আমি কোনোদিনও বিয়েতে জড়াইনি। কিন্তু একটা সময় পর গিয়ে সুনয়নাকে ভালো লেগে গিয়েছিল। ভালোবেসে ফেলেছিলাম ওকে অনেক, কিন্তু সেও বাকি সবার মতো ধোঁকা দিল আমায়। আমি থাকতেও তার একাধিক পুরুষ সঙ্গীর সাথে মেলামেশা ছিল। পোশাক চেঞ্জ করার মতো পুরুষ চেঞ্জ করতো সে, তাই তাকেও সরিয়ে দিলাম। সবই বুঝলাম, কিন্তু ব্যাংক চেকটা ওটা কেন দিয়েছিলেন তাকে? সে আমার সম্পর্কে সবকিছুই জানতো। আমাদের ছাড়াছাড়ির কথা উঠলেই সে আমাকে ভয় দেখায়। তবে টাকা না দিলে সে সবাইকে সত্যিটা বলে দেবে, তাই তাকে ব্যাংক চেক লিখে দিয়েছিলাম। আর সেই জন্যই বুদ্ধি করে একটা জাল চেকে এমন বসে ধরিয়ে দিলেন সুনয়নার হাতে, যাতে ব্যাংকে গিয়ে যখন দেখবে চেকটা ভুয়ো, তখন রাগে ক্ষোভে আবার আপনার কাছে ফিরে আসে সে। আর আপনিও সেই ফিরে আসাটার একটা সৎ ব্যবহার করতে পারেন, তাই তো? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ওদের মতো লোভী নারীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমার সাথে দেখা করতে যখন সে এলো, তখন তাকে প্রথমে জোর করে তার শরীর হরণ করি, তারপর একের পর এক মানসিক টর্চার করে খুন করি। ওদের মতো লোভী আর খারাপ ছেলে মেয়েদের জন্য ওটাই ঠিক আছে। আমি কোনো ভুল কাজ করিনি, আমি কোনো ভুল কাজ করিনি। বুদ্ধিটা আপনি ভালোই করেছিলেন, তবে আপনার সবকিছু নষ্ট করে দিল ওই একটা মাত্র ব্যাংক চেক। ভাগ্যিস মিস সুনয়না ব্যাংক চেকটা ছিঁড়ে না ফেলে নিজের ঘরেই রেখে দিয়েছিলেন। চেকের ওপর আপনার নাম দেখে সেদিন যখন আপনার বাড়িতে গেলাম দেখা করতে, আপনাকে তো পেলামই না, বরং আপনার বাড়ি ঘুরে ঘুরে এক একটা রোমাঞ্চকর দৃশ্য আবিষ্কার করলাম। কি না রেখেছেন আপনার গোপন কক্ষটাতে। বিভিন্ন মানুষের মুখের আদলে সিলিকন মাস্ক, নানান বয়সের পুরুষের চুল, কস্টিউম, আরো কত কি। তা মাস্ক আর্টিস্টের কি করলেন? সে কি বেঁচে আছে নাকি তাকেও সরিয়ে দিয়েছেন? না 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 না, তাকে কেন সরাবো? সে তো আমার ভালো বন্ধু, সে এসবের কোনো কিছুই জানে না। আমি বাড়িওয়ালা হয়ে এই বাড়িতে ঢোকার পরই সে নিজের গ্রামে চলে গিয়েছিল। তাহলে তো আসল অপরাধীটা আসলে সে নিজেই, কারণ আপনার মতো বিকৃত মস্তিষ্কের মানুষকে সে না দমিয়ে আরো উস্কে দিয়েছেন। ঠিক আছে, তার শাস্তি সে পাবে। আপনাকে আমার সেদিনই সন্দেহ হয়েছিল, তবে আপনার ভিজে বিড়াল মার্কার চেহারা দেখে এতটাও আঁচ করতে পারিনি। ভেতরে ভেতরে এতটা হিংস্র হতে পারেন। আসলে মানুষ হিসেবে আমরা সবাই মুখোশধারী। মুখোশের পিছনে কে কতটা খারাপ সেটা তো আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই মাঝে মধ্যে বেরিয়ে আসে। মানুষটা আপনি ভাজা মাছ উল্টে খাওয়ার মতো না হলেও ভেতরে ভেতরে ঠিকই গোটা মাছটা সাবার করার মতো শক্তি আপনার ভেতরে আছে। তো এখন কি আমায় গ্রেফতার করবেন? এত কিছু করার পরেও কি আপনার নিজেকে নির্দোষ মনে হয়? তবে সেটা তো সম্ভব নয় স্যার। চারপাশটা দেখেছেন একবার?
সবার বন্দুক তাক করা আপনার দিকে, তারপরেও কি পালানোর মতো দুঃসাহস দেখাবেন আপনি? আমাকে ধরা এত সহজ না স্যার, আমাকে আপনি ধরতে পারবেন না। কথা বলতেই শাহিন মাস্টার মেঝের উপর ধপ করে পড়ে গেলেন। সুমি সাহেব তার দিকে এগিয়ে যেতেই দেখলেন শাহিন মাস্টারের মুখ থেকে অলরেডি ভুতভুত করে ফেনা জাতীয় তরল পার হতে শুরু করে দিয়েছে, কিন্তু সেইখানে বিষ পেল কোথায়? এই গরমের মাথায় আমি সব সময় সায়ানাইড লাগিয়ে রাখতাম, কারণ আমি জানতাম একদিন না একদিন আমাকে ধরা পড়তেই হবে, আর সেদিন একমাত্র এই কলমই আমাকে মুক্তি দিতে পারবে। আমি বলেছিলাম না স্যার, আমাকে ধরা এত সোজা না, আমাকে কেউ ধরতে পারবে না। জড়ানো স্বরে কথাগুলো বলতে বলতে শাহিন মাস্টারের কণ্ঠস্বর মিহি হয়ে এলো, আর তারপর ছটফট করতে থাকা শরীরটাও নিস্তেজ হয়ে পড়ল ধীরে ধীরে। সুমি সাহেব ওনার হাত থেকে সাইনাইড লাগানো কলমটা নিজের হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নিজের শিল্পী সত্তাকে সবার সামনে প্রমাণ করার জন্য যে মানুষ এমনটা করতে পারে, তাই মানুষটাকে না দেখলে হয়তো অজানাই থাকতো। পৃথিবীতে আরো কত রঙের মানুষ দেখা বাকি আছে কে জানে।